বিখ্যাত চরিত্র ফেলুদার গ্যাংটকে গন্ডগোল। ফেলুদার এই রহস্য উপন্যাস প্রথম প্রকাশিত হয় 1970 সালে। বই আকারে প্রথম প্রকাশ 1971-এ। প্রধান চরিত্রগুলি হল শশধর বোস, নিশিকান্ত সরকার, হেলমুট উঙ্গার, ডক্টর বৈদ্য, তোপসে এবং ফেলুদা। পাঠে অংশ নিয়েছেন স্বপ্নিল, সনেট, শশী এবং অরণ্য। শুরু হচ্ছে গ্যাংটকে গন্ডগোল। আজ আমরা শুনব প্রথম পর্ব। কিছুক্ষণ আগে অব্দি জানলা দিয়ে বাইরের নিচের দিকে তাকালেই শুকনো হলদে মাটি আর সরু সরু সিল্কের সুতোর মতো এঁকে বেঁকে যাওয়া নদী, আর মাঝে মাঝে খুদে খুদে গ্রামের খুদে খুদে সব ঘরবাড়ি আর গাছপালা দেখতে পাচ্ছিলাম। হঠাৎ কোত্থেকে জানি মেঘ এসে পড়াতে সেসব আর কিছুই দেখা যাচ্ছে না। তাই মুখ ঘুরিয়ে নিয়ে এখন প্লেনের যাত্রীদের দেখছি। আমার পাশেই বসেছে ফেলুদা, তার হাতে একটা মহাকাশ ভ্রমণ সম্বন্ধে বই। ফেলুদা অনেক বই পড়ে, তবে আজ পর্যন্ত কখনো ওকে একই বিষয় নিয়ে পরপর দুটো বই পড়তে দেখিনি। কালই রাতে কলকাতায় দেখেছি ও টাকলামাকান মরুভূমির উপর একটা বই পড়ছে। তার আগে ও দুটো বই একসঙ্গে পড়ছিল, সকালে একটা, রাত্রে একটা। একটা গল্পের বই, অন্যটা পৃথিবীর নানান দেশের রান্না সম্পর্কে। ও বলে একজন গোয়েন্দার পক্ষে জেনারেল নলেজ জিনিসটা ভীষণ দরকারি। কখন যে কোন জ্ঞানটা কাজে লাগে তা বলা যায় না। আমাদের লাইনের প্যাসেজের উল্টো দিকে পাশাপাশি দুটো সিটে দুজন ভদ্রলোক বসে আছেন। যিনি দূরে বসে, তার শুধু ডান হাতটা আর নীল প্যান্টের খানিকটা অংশ দেখতে পাচ্ছি। হাতের আঙুল দিয়ে তিনি হাঁটুর উপর তাল টুকছেন, বোধহয় আপন মনে গানও গাইছেন। আর যিনি কাছে বসে আছেন তিনি বেশ হাঁটু সাঁটো চকচকে ভদ্রলোক। হাতের কবজিটা দেখে বেশ জোয়ান মনে হলেও জুলপির কাছে পাকা চুল থাকাতে মনে হয় ভদ্রলোকের বয়স অন্তত 45 তো হবে। একটা স্টেটসম্যান খুলে ভারী মনোযোগ দিয়ে কি যেন পড়ছেন তিনি। ফেলুদা হলে শুধু চেহারা দেখেই লোকটা সম্বন্ধে অনেক কিছু বলে দিতে পারত। আমি সময় কাটানোর জন্য অনেকক্ষণ এক দৃষ্টি চেয়ে থেকেও কিছুই বের করতে পারলাম না। ওরকম হা করে কি দেখছিস? চাপা গলায় ফেলুদার হঠাৎ প্রশ্নটা চমকে দিয়েছিল। কথাটা বলে ও একবার আর চোখে ভদ্রলোকের দিকে দেখে নিয়ে বলল, যে রেটে খায় লোকটা, সেই তুলনায় শরীরে তেমন চর্বি এখনো জমেনি। এটা বলতেই মনে পড়ল, সত্যি ভদ্রলোক এই 1 ঘন্টার মধ্যে 2 বার চা খেয়েছেন, তার সঙ্গে গোটা 3 করে বিস্কুট। আমি বললাম, তুমি বুঝলে কি করে? ভদ্রলোকের প্লেনে চড়ার অভ্যেস আছে। কি করে জানলে? একটু আগে প্লেনটা একটা এয়ার পকেটে পরে ধরাস করে বাম্প করেছিল, মনে আছে? হ্যাঁ হ্যাঁ, ওরে বাবা, আমার তো পেটের ভেতরটা কিরকম করে যেন উঠেছিল। শুধু তুই কেন, আশেপাশে সকলেই নড়ে চড়ে উঠেছিল। একমাত্র উনিই দেখলাম কাগজ থেকে চোখটি পর্যন্ত তুললেন না। আর কি বুঝলে? লোকটার মাথার সামনের দিকের চুল বেশ পরিপাটি রয়েছে, কিন্তু পেছনটা এলোমেলো হয়ে মোরগের ঝুঁটি হয়ে গেছে। সে তো দেখতেই পাচ্ছি। অথচ প্লেনে লোকটা সিটে মাথা ঠেকে শোয়নি একবারও। একটানা সোজা হয়ে বসে কাগজ পড়ছে, আর না হয় বিস্কুট খেয়েছে। তার মানে দমদমে ওয়েটিং রুমে। বুঝেছি বুঝেছি, তার মানে ও প্লেন ছাড়ার বেশ কিছুক্ষণ আগেই দমদম পৌঁছেছিল, আর তাই। ভেরি গুড। হাতে সময় আছে দেখে সোফায় পা ছড়িয়ে মাথা চিতে বিশ্রাম করে নিয়েছে, তাই পেছনের চুলের এই দশা। ফেলুদার এই ক্ষমতাটা সত্যি অবাক করে দেওয়ার মতো। আরো আশ্চর্য এই যে এগুলো বুঝে ফেলার জন্য ওকে আমার মতো ড্যাব ড্যাব করে অচেনা লোকের দিকে তাকিয়ে থাকতে হয় না। 2 একবার আর চোখে দেখে নিলে কাজ হয়ে যায়। আচ্ছা, লোকটা কোন দেশি বলতো? এটার জবাব দেয়া ভারী কঠিন, তাই আমি বললাম, লোকটা পড়ে আছে স্যুট, হাতে আবার ইংরেজি কাগজ। কি করে বুঝবো? বাঙালি, মারাঠি, গুজরাটি, পাঞ্জাবি, এনিথিং হতে পারে। তারপর ফেলুদা চিক করে জিভ দিয়ে শব্দ করে মাথা নেড়ে বলল, কবে যে অবজারভেশন শিখবি তা জানি না। লোকটা ডান হাতে কি রয়েছে? খবরের। না না না, একটা আংটি। আংটিতে কি আছে? চোখ কুচকে ভালো করে চেয়ে দেখলাম সোনার আংটির মাঝখানে লেখা রয়েছে মা। অন্য যাত্রীদের সম্বন্ধে প্রশ্ন করার ইচ্ছা আমার খুবই ছিল, কিন্তু ঠিক সেই সময়ে লাউড স্পিকারে বলে উঠল, বারডোগরা পৌঁছতে আর বেশি সময় নেই।
প্লিজ ফ্যাস্টেন ইউর সিট বেল্টস অ্যান্ড অবজার্ভ দ্য নো স্মোকিং সাইন। বাগডোগরা বলতেই অনেকেই মনে করবে আমরা হয়তো দার্জিলিং কিংবা কালিম্পং যাচ্ছি। আসলে তা নয়, আমরা যাচ্ছি সিকিমের রাজধানী গ্যাংটকে। এর আগে গ্রীষ্মের ছুটিতে দুবার দার্জিলিং গিয়েছি। এবারও প্রথমে দার্জিলিং এর কথাই হয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে ফেলুদা গ্যাংটকের নাম করলো। বাবা হঠাৎ ব্যাঙ্গালোর একটা কাজ পড়ে গেল বলে উনি আর এলেন না। বললেন, তুই পরীক্ষা দিয়ে বসে আছিস, ফেলুরও ছুটি পাওনা হয়েছে, দিন 15 জন্য ঘুরায়। কলকাতায় বসে ব্যবসা গরমে পচার কোনো মানে হয় না। ফেলুদা গ্যাংটক বলল, তার কারণ বোধ হয় এই যে ইদানিং ওই তিব্বত নিয়ে পড়াশোনা করেছে। সেই ফাঁকে আমিও একটা সেনহেদিনের লেখা ভ্রমণ কাহিনী পড়ে ফেলেছি। সিকিমে তিব্বতের অনেক কিছুই এসে জমা হয়েছে। সিকিমের রাজা তিব্বতী, সিকিমের গুম্ফাগুলোতে তিব্বতী লামাদের দেখা যায়। সিকিমের অনেক গ্রামে তিব্বতী রিফিউজিরা এসে রয়েছে। তিব্বতের গান, তিব্বতের খাবার, তিব্বতের পোশাক, তিব্বতের মুখোশ পরা নাচ, এই সবই নাকি সিকিমে রয়েছে। আমিও তাই আর গ্যাংটক নিয়ে আপত্তি করিনি। সত্যি বলতে কি, আমার এই খুড়তুতো দাদাটির সঙ্গে যদি উলু বেরোতেও ছুটি কাটাতে যেতে হয় তাতেও আমি রাজি। অবশ্যই তার সঙ্গে যদি সে জায়গায় কোনো রহস্যের সন্ধান মেলে তাহলে তো পোয়া বাঘ। গোয়েন্দাগিরিতে ফেলুদার জুরি আর কেউ আছে বলে আমার জানা নেই। বাগডোগরা এয়ারপোর্টে এসে প্লেন নামলো ঠিক 7:30। কলকাতা থেকেই বাবা ব্যবস্থা করে দিয়েছিলেন যাতে আমাদের জন্য এখানে একটা জিপ এসে মজুদ থাকে। আমরা শটান জিপে না উঠে আগে এয়ারপোর্টের রেস্টুরেন্টে গিয়ে বেশ ভালো করে ব্রেকফাস্ট করে নিলাম, কারণ এখান থেকে গ্যাংটক যেতে লাগবে প্রায় 6-7 ঘন্টা। রাস্তা খারাপ থাকলে আরো বেশি লাগতে পারে। তবে ভরসা এই যে আজ সবে 14 এপ্রিল, মনে হয় এখনো তেমন ভরসা নামেনি। অমলেটটা শেষ করে মাছ ভাজা ধরেছি, এমন সময় দেখি প্লেনের সেই ভদ্রলোকটি একটা কোনার টেবিল থেকে উঠে রুমালে মুখ মুছতে মুছতে আমাদের দিকে হাসি মুখে এগিয়ে আসছেন। আপনারা কি ড্যাং না ক্যাং না গ্যাং? আমি তো প্রশ্ন শুনেই ঘাবড়ে গেলাম, এ আবার কি হেয়ালিতে কথা বলছেন ভদ্রলোক। কিন্তু ফেলুদা তৎক্ষণাৎ হেসে উত্তর দিল, গ্যাং। গ্যাং শুনে ভদ্রলোক বললেন, জিপের ব্যবস্থা আছে, মানে সোজা কথা, আপনাদের সঙ্গে শেয়ারে লটকে পড়তে পারি কি? স্বচ্ছন্দে। আর আমিও বুঝে ফেললাম যে ট্যাং হচ্ছে দার্জিলিং, ক্যাং কালিম্পং আর গ্যাং গ্যাংটক। ভদ্রলোক বললেন, থ্যাংক ইউ, আমার নাম শশধর বোস। কি ব্যাপার, হলিডে? তাছাড়া আর কি। আই লাভ গ্যাংটক। আগে গেছেন কখনো? আগে না। কোথায় উঠছেন? ফেলুদা বেয়ারাকে ডেকে বিল আনার কথা বলে দিয়ে ভদ্রলোক একটি চারমিনার অফার করে নিজেকে ধরিয়ে বলল, একটা হোটেলে ঘর বুক করা আছে, নাম বোধ হয় স্নো ভিউ। গ্যাংটকের নারী নক্ষত্র আমার জানা। শুধু গ্যাংটক কেন, সারা সিকিম চষে বেরিয়েছি। লাচেন, লাংচু, নামচে, নাথুলা কিছুই বাদ নেই। গ্লোরিয়াস, যেমন দৃশ্য তেমনই শান্তি। পাহাড় চান পাহাড়, অর্কিড চান অর্কিড, রোদ চান মেঘ চান, বৃষ্টি চান মিস্ট চান, সব পাবেন মশাই। তিস্তা রঙ্গিত নদীগুলোরও কোনো তুলনা নেই। তবে গন্ডগোল হলো রাস্তা নিয়ে, রোডস, বুঝেছেন? আসলে এদিকের পাহাড়গুলো যাকে বলে গ্রোয়িং মাউন্টেন্স, এখনো বাড়ছে, একটু অস্থির, বুঝেছেন না? আর কাঁচা ইয়াং বয়সে যা হয় আর কি। তার ফলেই বুঝি ল্যান্ডস্লাইড হয়। ইয়েস, আর সে বড় বেয়ারা ব্যাপার মশাই। যাচ্ছেন যাচ্ছেন হঠাৎ দেখলেন সামনের রাস্তা বন্ধ, ধসে গেছে। তার মানে ব্লাস্টিং, পাথর ভাঙো, দেয়াল তোলো, মাটি তোলো, সে অনেক ঝক্কি। তাও আর্মি আছে বলে রক্ষে চটফট সরিয়ে নেয়। তবে এখন বৃষ্টিটাও তেমন নামেনি, তাই খুব একটা গোলমাল হবে বলে মনে হয় না। যাক, আপনাদের পেয়ে খুব আনন্দ হলো, সুবিধেও হলো। একা একা এতখানি পথ যেতে হবে ভাবতে বিশ্রী লাগছিল। কোম্পানি পেলে গল্প টল্প করে সময়টা কেটে যায়। তো আপনিও কি চেঞ্জে যাচ্ছেন? আরে না মশাই, আমি যাচ্ছি কাজে, তবে সে এক পিকুলিয়ার কাজ, অ্যারোমেটিক প্ল্যান্টস, জানেন? আপনার বুঝি পারফিউমারি ব্যবসা? ঠিক ধরেছেন, কেমিক্যাল ফার্ম। তার অনেক কাজের একটা হচ্ছে এসেন্স তৈরি করা। সিকিমে কিছু আমাদের প্রয়োজনীয় গাছ আছে সেটা জানি, সেগুলো সংগ্রহ করতেই যাওয়া। আমার পার্টনার বুঝলেন আগেই গেছে, দিন 7 হলো। গাছপালা সম্পর্কে অগাধ জ্ঞান, বটানিতে ডিগ্রিও আছে। আমার সঙ্গে যাওয়ার কথা ছিল, শেষটা এক ভাগ্নের বিয়ের ব্যাপারে ঘাটশিলা চলে যেতে হলো। কাল রাত্রেই কলকাতা থেকে ফিরছি। বিল দেওয়া আগেই হয়ে গিয়েছিল, তাই আমরা উঠে পড়লাম।
মালপত্র তুলে নিয়ে জিপের দিকে যেতে যেতে ফেলুদা বলল, আপনাদের কোম্পানিটা কোথায়? বোম্বে। কোম্পানির প্রায় 20 বছর হতে চলল। আমি জয়েন করেছি সে বছর 7। SS কেমিক্যালস, শিবকুমার শেলভাঙ্কার ওর নামই নাম। বাগডোগরা থেকে শিলিগুড়ি হয়ে সেবক রোড, সেবক রোড থেকে ডান দিকে তিস্তা নদীকে রেখে রাস্তা চড়াই উঠতে আরম্ভ করে। তারপর মাঝে মাঝে নিচেও নামে। দার্জিলিং এর মতো সমানে চড়াই ওঠে না। রংপুতে গিয়ে পশ্চিমবাংলার শেষ আর সিকিমের শুরু। তিস্তার ধারেই তিস্তা বাজার বলে একটা জায়গা আছে, যেখানে একটা প্রকাণ্ড ব্রিজের উপর দিয়ে নদী পেরিয়ে উল্টো দিকের পাহাড়ের রাস্তা ধরতে হয়। তিস্তা বাজারে আমাদের জিপ থামানো হলো। রোদ থাকার ফলে বেশ গরম লাগছিল, তাই শশধরবাবু বললেন, মশাই, কোকাকোলা খাবেন নাকি? এই জায়গাটা নাকি 2 বছর আগে তিস্তার বন্যায় একেবারে ভেসে গিয়েছিল। দোকানপাট, ঘরবাড়ি যা দেখছি সবই নাকি নতুন তৈরি হয়েছে। দেখেও তাই মনে হয়। ব্রিজটাও নতুন, আগেরটা জলের তোড়ে ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। শশধরবাবু দেখলাম পরপর 2 বোতল কোল্ড ড্রিঙ্কস সাবার করে দিলেন, সেই সঙ্গে অবশ্য আমাদেরও খাওয়ালেন। মনে মনে ভাবলাম, গ্যাংটকে আশা করি কোল্ড ড্রিঙ্ক খেয়ে শরীর ঠান্ডা রাখতে হবে না। 5000 ফুট হাইট যখন, নিশ্চয়ই এখানের চেয়ে অনেক বেশি ঠান্ডা। তো আমরা কোল্ড ড্রিঙ্কস খাওয়া সেরে যখন দোকানে বোতলগুলো ফেরত দিচ্ছি, তখন লক্ষ্য করলাম কিছু দূরেই একটা জিপের পাশে দাঁড়িয়ে কয়েকজন লোক, তার মধ্যে 2জন মিলিটারিও আছে। হাত টাত নেড়ে বেশ উত্তেজিত ভাবে কি যেন আলোচনা করছে। জিপটা উল্টো দিক থেকে এসেছে, বোধহয় শিলিগুড়িতেই যাবে। অ্যাক্সিডেন্ট কথাটা হঠাৎ কানে আসাতে আমরা 3 জনেই জিপটার দিকে এগিয়ে গেলাম। আর গিয়ে যা শুনলাম সে এক বিশ্রী ব্যাপার। ওদিকে বৃষ্টি না হলেও গ্যাংটকে নাকি 1 দিন আগে বৃষ্টি হয়েছে, আর তার ফলে পাহাড় থেকে একটা পাথর গড়িয়ে একটা জিপের উপর পড়ে একজন লোক নাকি মারা গেছে। জিপটাও নাকি রাস্তা থেকে গড়িয়ে প্রায় 500 ফুট নিচে পড়ে ভেঙে চুরমার হয়ে গেছে। যে মরেছে তার নাম ধাম এরা কেউ বলতে পারলো না, কারণ এরা কেউ গ্যাংটক থেকে আসছে না। ফেলুদা খবরটা শুনে বলল, একই বলে নিয়তি, লোকটা নেহাতি মরণ ছিল। তা না হলে একটা চলন্ত গাড়ির উপরে একটা মাত্র পাথর খসে পড়লো, এইরকম ঘটনা কিন্তু সচরাচর ঘটে না। 1 চান্স ইন এ মিলিয়ন মশাই। যাবার সময় দৃষ্টিটা পাহাড়ের গায়ে একটু রাখবেন আর কানটা খোলা রাখবেন, সাবধানে মার নেই। তিস্তা ছাড়বার কিছুক্ষণ পর থেকেই চারিদিকে দৃশ্য এমন অদ্ভুত সুন্দর হয়ে উঠতে লাগলো যে অ্যাক্সিডেন্টের কথাটা মন থেকে মুছেই গেল। রংপুর পেরিয়ে কিছু দূর যাবার পর এক পশলা বৃষ্টি হওয়ায় গরমটা এমনিতেই কমে গিয়েছিল। তার উপরে 3000 ফুট হাইটের মাথায় যখন কুয়াশা আরম্ভ হলো, তখন রীতিমতো ঠান্ডা লাগতে লাগলো। গ্যাংটক আসতে যখন 10 কিলোমিটার বাকি, তখন এক জায়গায় জিপ থামিয়ে সুটকেস খুলে কোট আর মাফলারটা বার করে পরে নিলাম। শশধরবাবু দেখলাম এয়ার ইন্ডিয়ার একটা ব্যাগ খুলে একটা নীল পুলোভার বার করে সেটা তার ঠান্ডা কোটের তলায় চাপিয়ে নিলেন। ক্রমে কুয়াশার মধ্য দিয়ে আবছা আবছা চোখে পড়ল পাহাড়ের গায়ে নীল রঙের চীনে প্যাটার্নের ছাতাওয়ালা সব ঘরবাড়ি। শশধরবাবু বললেন, 5 ঘন্টাও লাগলো না। উই আর ভেরি লাকি। ক্রমে মিলিটারি ক্যাম্পের পাশ দিয়ে ফুলের টব সাজানো কাঠের বারান্দাওয়ালা দোতলা দোকান, বাড়ি, শাড়ি পেরিয়ে লাল, নীল, সবুজ, হলদে দূরে কাটা পোশাক পরা কাঁধে বাচ্চা নেওয়া মেয়ে আর বাহারের টুপি আর রং বেরঙের জামা পরা সিকিমি, নেপালি, ভুটিয়া, তিব্বতী পুরুষদের ভিড়ের মধ্য দিয়ে আমাদের জিপ গিয়ে পৌঁছলো স্নোভিউ হোটেলের সামনে। শশধরবাবু ডাকবাংলো যাবেন বলে আমাদের কাছ থেকে তখনকার মতো বিদায় নিলেন। যাবার সময় বললেন, এইসব জায়গায় জানেন তো, চান কি না চান 4 বেলা অন্তত একবার করে দেখা না হয়ে যায় না। আপাতত আপনি ছাড়া তো আর কাউকে এখানে চিনছি না মশাই। ভাবছি বিকেলে একবার ডাক বাংলোটার দিকে ঢুমে আসবো। বহুত আচ্ছা। বলেই হাত নেড়ে জিপের সঙ্গে ভদ্রলোকও কুয়াশায় মিলিয়ে গেলেন। আমাদের হোটেলের নাম যদিও স্নো ভিউ, আর যদিও সত্যি করেই নাকি পেছনের ঘরগুলোর জানলা দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, এসে অবধি এখনো পর্যন্ত কুয়াশা কাটেনি বলে আমাদের স্নো ভিউ করা হয়নি। হোটেলের মালিক একজন পাঞ্জাবি ভদ্রলোক, নাম মিস্টার বিভরা। আর যেসব লোক হোটেলে রয়েছে তার মধ্যে মনে হলো মাত্র
একজনই বাঙালি। এখনো আলাপ হয়নি। বাঙালি বুঝলাম কারণ দুপুরে কাঁটা চামচ দিয়ে খাবার সময় তার হাত থেকে কাঁটাটা ছিটকে মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে স্পষ্ট শুনলাম তিনি বলে উঠলেন, ধুত্তেরি। খাওয়া দাওয়া সেরে হোটেলের সামনে সারি সারি দোকানওয়ালা বড় রাস্তায় বেরিয়ে 2 মিনিটের মধ্যেই ফেলুদা একটা পানের দোকান আবিষ্কার করে সেখান থেকে মিঠে পান কিনলো। বলল, এই জিনিসটা যেখানে পাওয়া যাবে তা তো ভাবিনি। ও দুপুরে রাতে রোজ খাবার পরে একটা করে মিঠে পান খায়, তবে খয়ের ছাড়া, কারণ ঠোঁট লাল হওয়াটা ও একেবারেই পছন্দ করে না। গ্যাংটকের এই রাস্তাটা দেখলাম রীতিমতো চওড়া। রাস্তার মাঝখানে জিপ, লরি, স্টেশন ওয়াগন ইত্যাদি নানা রকম গাড়ি লাইন বেঁধে পার্ক করা হয়েছে। আর রাস্তার দুদিকে দোকান। দোকানের নাম দেখে বোঝা যায় ভারতবর্ষের অনেক জায়গার লোক সিকিমে এসে ব্যবসা করছে। পাঞ্জাবি, মারওয়ারি, গুজরাটি, সিন্ধি সব রকম লোক সিকিমে এসে দোকান করেছে। বাঙালি প্রায় চোখে পড়ে না বললেই চলে। কুয়াশার মধ্যে বেশি দূর অব্দি অবশ্য দেখা না গেলেও একটা জিনিস বেশ বুঝতে পারছিলাম যে দার্জিলিং এর সঙ্গে এই জায়গাটা একটা বেশ বড় তফাৎ রয়েছে। সবচেয়ে বড় তফাৎ হলো এখানে লোকজনের ভিড়টা খুবই কম, তাই গোলমালটাও কম, আর তাই নোংরাটাও কম। খাওয়া দাওয়া হলো, মিঠে পানও হলো। সবে ভাবছি এবার জায়গাটা একটু ঘুরে দেখলে হয়, এমন সময় হঠাৎ দেখি কুয়াশার মধ্য দিয়ে শশধর বাবুকে দেখা যাচ্ছে। তিনি যেন ব্যস্তভাবে এই হোটেলের দিকে এগিয়ে আসছেন। ফেলুদাকে দেখতে পেয়ে ভদ্রলোক আরো জোরে পা ফেলে এগিয়ে এসে হাঁপাতে হাঁপাতে বললেন, সর্বনাশ হয়ে গেছে। কি ব্যাপার? আরে সকালে তিস্তায় যে অ্যাক্সিডেন্টের কথা শুনলেন সেটা কার জানেন? প্রশ্নটা শুনেই আমার মনের মধ্যে একটা সন্দেহ ধাক্কা দিয়ে উঠেছিল। ভদ্রলোকের কথায় সেটা সত্যি হয়ে গেল। আরে এসএস, আমার পার্টনার। বলেন কি? তা কোথায় যাচ্ছিলেন ভদ্রলোক? মা গঙ্গাই জানেন, টেরিবল ব্যাপার। তৎক্ষণাৎ মারা গেছেন? ঘন্টা চারেক বেঁচে ছিল। হাসপাতালে আনার আধা ঘন্টার মধ্যেই মারা যায়। মাথায় চোট, হাড়গোড় ভেঙেছিল। মারা যাবার আগে নাকি একবার জ্ঞান হয়েছিল। আমার নাম করে বোস বোস করে 2-1 বলে তারপরে শেষ। খবরটা পাওয়া যায় কি করে? ফেলুদা শশধর বাবুকে জিজ্ঞেস করলেন। আমরা হোটেলে গিয়ে ঢুকলাম। একতলার ডাইনিং রুম এখন খালি। 3 জনে 3টে চেয়ার দখল করে বসলাম। শশধর বাবু একটা সবুজ রুমাল কোটের বুক পকেট থেকে বের করে কপালের ঘাম মুছলেন। সেও এক ব্যাপার। ড্রাইভারটা মরেনি, পাথরটা গড়িয়ে এসে লেগেছে আর ড্রাইভারও স্টিয়ারিং এর কন্ট্রোল হারিয়ে ফেলেছে। এমনিতে পাথরটা নাকি খুব একটা বড় কিছু ছিল না, কিন্তু স্টিয়ারিং ঘুরে যাওয়াতে গাড়ি রাস্তা থেকে সরে একেবারে কাত হয়ে খাদে পড়েছে। ড্রাইভার ছিল খাদের ওই উল্টো দিকটায়। যেই না গাড়ি কাত হয়েছে, বেটা লাফ দিয়ে একেবারে রাস্তায়। মাইনর ইঞ্জুরি মশাই, বা চোখের পাশটায় সামান্য একটু ছড়েছে, দ্যাটস অল। জিপ এদিকে শেলভাঙ্কের সমেত একেবারে 500 ফুট নিচে। নর্থ সিকিম হাইওয়েতে অ্যাক্সিডেন্ট। ড্রাইভারটা সেখান থেকে গ্যাংটকের দিকে হাঁটতে আরম্ভ করেছে খবরটা দেবে বলে। পথে কিছু নেপালি মজুরদের দেখে তাদের সঙ্গে করে নিয়ে এসে এসএস এর বডি উদ্ধার করে। তারাই বয়ে আনছিল। এমন সময় একটা আর্মি জিপ এসে পড়ে, তারপর হাসপাতাল, তারপর ওয়েল। যে লোকটাকে 2 ঘন্টা আগেও ফুর্তিবাজ বলে মনে হয়েছিল, তাকে এইরকম ভেঙে পড়তে দেখে খুবই অদ্ভুত লাগছিল। ডেড বডির কি হলো? বোম্বে পাঠিয়ে দেওয়া হয়েছে। বোম্বেতে ওর ভাইকে কন্ট্যাক্ট করেছিল, ব্যারিস্টার ভাই। এসএস এর স্ত্রী নেই, 2বার বিয়ে করেছিল, 2 স্ত্রী মারা গেছে। প্রথম পক্ষের একটা ছেলে ছিল, সে বছর 14 আগে বাপের সঙ্গে ঝগড়াঝাটি করে বাড়ি থেকে চলে যায়। সে অনেক ব্যাপার। এসএস ছেলেকে ভীষণ ভালোবাসতো, তার অনেক খোঁজ করেছিল, কিন্তু তার আর কোনো পাত্তাই পাওয়া যায়নি। তাই ভাইকে ইনফর্ম করেছিল। ভাই পোস্টমর্টেম করতে দেয়নি, তাই বডি তার পরদিনই পাঠিয়ে দেওয়া হয়েছে। এখানে একটু বলে রাখি, পোস্টমর্টেম কথাটার মানে আমি ফেলুদার কাছে জেনেছিলাম। কেউ যদি অস্বাভাবিক বা সন্দেহজনকভাবে মারা যায়, তাহলে পুলিশের তদন্ত হয়, আর তখন পুলিশের ডাক্তার মৃতদেহ পরীক্ষা করে রিপোর্ট দেয়। কখন মরেছে, কোথায় চোট পেয়ে মরেছে, বিষ খাওয়ানো হয়েছিল কিনা, এইসব আর কি। একেই বলে পোস্টমর্টেম। তা কবে ঘটলো ব্যাপারটা? 11 সকালে। 7ও এখানে এসে পৌঁছেছিল। আমি তো এখনো বিশ্বাসই করতে পারছি না, কার কপালে যে কখন কি ঘটে। তবে আমি থাকলে বোধহয় এই দুর্ঘটনাটা ঘটতো না। তো শশধর বাবু, আপনার প্ল্যানটা কি? কি আবার, আর তো এখানে থাকার কোনো মানেই হয় না। আমি এখন যাচ্ছি। কাল সকালে যদি একটা ফ্লাইট পাওয়া যায় তার খোঁজ করতে। চেনাশোনা আছে, হয়ে যাবে বলে মনে হয়। চলি, যাবার আগে একবার দেখা হবে নিশ্চয়ই। আপনারা এ নিয়ে ভাববেন না। হ্যাভ এ গুড টাইম। ভদ্রলোক হোটেল থেকে বেরিয়ে চলে গেলেন।
ফেলুদা কিছুক্ষণ চুপ করে ভুরু কুচকে বসে থেকে সকাল অ্যাক্সিডেন্টের কথা শুনে শশধরবাবু যে কথাটা বলেছিলেন সেটাই ফিসফিস করে দুবার বলল। ওয়ান চান্স ইন এ মিলিয়ন। তারপর বলল, অবশ্যই মাথায় বাজ পড়েও তো লোক মরে, সেটাও কম আশ্চর্য নয়। আমি এতক্ষণ লক্ষ্য করিনি, এখন দেখলাম আমাদের কাছেই আরেকটা চেয়ারে হোটেলের সেই বাঙালি ভদ্রলোকটি হাতে আনন্দবাজার খুলে বসে আছেন। শশধরবাবু চলে যেতেই তিনি কাগজটা ভাঁজ করে চেয়ার ছেড়ে উঠে এসে ফেলুদাকে নমস্কার করে তার পাশের চেয়ারে বসলেন। ফেলুদা একটা গম্ভীর হুঁয়ের মতো শব্দ করল। ভদ্রলোক একটা স্টিলের ফ্রেমে হালকা সবুজ রঙের কাঁচওয়ালা চশমা পরেছিলেন। বয়স বোধ হয় 30-35-এর বেশি নয়। ঠোঁট আর নাকের মাঝখানে একটা ছোট্ট চারকোনা গোফ আছে, যেটাকে বোধ হয় বাটারফ্লাই বলা হয়। আজকাল এরকম গোফ খুব একটা বেশি দেখা যায় না। বেশ অমায়িক লোক ছিলেন মিস্টার সেলভাঙ্কার। আপনার সঙ্গে পরিচয় ছিল? যেটুকু হয়েছিল তাতে বুঝেছি সমঝদার লোক, যাকে বলে রসিক আর কি। আর্টের দিকে খুব একটা ঝোঁক। আমার কাছে একটা তিব্বতী মূর্তি ছিল, সেটা উনি কিনলেন মারা যাবার ঠিক 2 দিন আগে। বাহ, তা উনি ওসব জিনিস কালেক্ট করতেন? কালেক্ট ফালেক্ট জানি না, আমার সঙ্গে টেম্পোরামে আলাপ। দেখি এটা সেটা ঘেটে ঘুটে দেখছেন, বললুম আমার কাছে একটা পুরনো তিব্বতী মূর্তি আছে, তুমি দেখবে? তা বললে ডাক বাংলায় এসো। নিয়ে গেলুম, দেখালুম। ভদ্রলোক অন দি স্পট কিনে নিলেন। অবশ্যই জিনিসটাও ছিল খুব ডিসেন্ট। আমার ঠাকুরদা তিব্বত থেকে এনেছিলেন। 9টা মাথা, 34টা হাত। আই সি। ফেলুদা গম্ভীর ভাব দেখালো। আমার কিন্তু ভদ্রলোককে বেশ ইন্টারেস্টিং লাগছিল, বিশেষ করে ওর হাসিটা, যেটা ওর ঠোঁটের কোণে লেগেই আছে। সেলভাঙ্কারের মৃত্যুটাও যেন ওর কাছে একটা হাসির ব্যাপার। আমার নাম নিশিকান্ত সরকার। ফেলুদা নিজের পরিচয় না দিয়ে কেবল একটা ছোট্ট নমস্কার করলো। ভদ্রলোক বলেই চললেন, আমি থাকি দার্জিলিং এ, 3 পুরুষ ধরে আছি আমরা। তবে গায়ের রংটা দেখলে বিশ্বাস করা মুশকিল, তাই না? ফেলুদা সামান্য একটু হেসে অভদ্রতা অ্যাভয়েড করল। ওদিকটা আর কালিম্পংটা থরলি ঘুরে দেখা গেছে, সিকিমটা আসা হয়নি। অবশ্যই সেটা আমার মানে নেগলিজেন্স। এসে বুঝছি যে আমি কি মিস করছিলাম। কাছে পিঠে সব তো অদ্ভুত জায়গা আছে, জানেন তো, নাকি আপনার সব দেখা? ফেলুদা বলল যে সেও নতুন, আজই প্রথম সিকিমের মাটিতে পদার্পণ। বাহ, ভদ্রলোকের এবারে প্রায় 26 পাটি দাঁত দেখা গেল। কদিন আছেন তো, বেশ ঘুরে টুরে দেখা যাবে। ইচ্ছে তো আছে। পেমিয়াংচিটা শুনেছি দারুণ জায়গা। সেখানে সিকিমের পুরনো রাজধানীর ভগ্নাবশেষ আছে। শুধু রাজধানী কেন, গাইড বুকটা দেখুন না। ফরেস্ট আছে, ব্রিটিশ আমলের ডাক বাংলো আছে, প্রাচীন গুম্ফা আছে, কাঞ্চনজঙ্ঘার ফার্স্ট ক্লাস ভিউ আছে। আর কত চাই? সুযোগ হলে নিশ্চয়ই যাব। বলেই ফেলুদা উঠে পড়ল। যাই, একটু ঘুরে দেখে আসি। আচ্ছা, এখানে কি বেরোবার সময় ঘরের দরজা টরজা বন্ধ করে যেতে হয় নাকি? তা হোটেলের ঘরের দরজায় চাবি দেওয়া ভালো, তবে চুরি চামারি এখানে নেই বললেই চলে। সারা সিকিমে মাত্র একটা জেলখানা, আর সেটা গ্যাংটকেই। খোঁজ নিয়ে দেখুন 4টির বেশি কয়েদি নেই সেখানে। হোটেল থেকে বেরিয়ে দেখি তখনও কুয়াশা কাটেনি। ফেলুদা এদিক ওদিক দেখে বলল, একটা ভুল হয়ে গেল। দুজনের জন্য একজোড়া করে হান্টিং বুট কিনে আনা উচিত ছিল। যা বুঝছি এখানে বাদলা হবে, তার মানে রাস্তাঘাট পেছালো, আর জুতোয় গ্রিপ না থাকলে পাহাড়ে ওঠা তো একেবারে মুশকিল। এখানে পাওয়া যাবে না? তা যেতে পারে, বাটার দোকান তো সর্বত্রই আছে। সন্ধে নাগাদ ফিরে এসে কিনে নেব। আপাতত চল, একটু এক্সপ্লোর করা যাক। বাজার থেকে শহরের দিকে যেতে হলে চড়াই উঠতে হয়। কিছু দূর গিয়ে বুঝলাম এদিকটা লোকের ভিড় আর বাড়ির ভিড় আরো অনেকটা কম। অল্প যেসব লোক চলাচল করছে তার মধ্যে কিছু স্কুলের ইউনিফর্ম পরা ছেলে মেয়েও দেখলাম। দার্জিলিং এর মতো ঘোড়া দেখলাম না এখানে, তবে জিপ চলে ওখানে চেয়ে অনেক বেশি। সেটা বোধ হয় মিলিটারিরা থাকার কারণে। থার্সডে নাইট সাগা। থার্সডে নাইট সাগা রেডিও টুডের একটি প্রয়াস।
যেখানে আমরা তুলে আনার চেষ্টা করি বিশ্ব সাহিত্যের রোমাঞ্চকর সব চরিত্রকে। তারই ধারাবাহিকতায় আপনারা শুনছেন সত্যজিৎ রায়ের বিখ্যাত চরিত্র ফেলুদার গ্যাংটকে গন্ডগোল। ফেলুদার এই রহস্য উপন্যাস প্রথম প্রকাশিত হয় 1970 সালে। বই আকারে প্রথম প্রকাশ 1971-এ। প্রধান চরিত্রগুলি হল শশধর বোস, নিশিকান্ত সরকার, হেলমুট উঙ্গার, ডক্টর বৈদ্য, তোপসে এবং ফেলুদা। পাঠে অংশ নিয়েছেন স্বপ্নীল, সনেট, শশী এবং অরণ্য। গ্যাংটক থেকে 16 মাইল দূরে 14,000 ফুট হাইটে নাথুলা। নাথুলাতে চীন আর ভারতের মধ্যে সীমারেখা। এদিকে ভারতীয় সৈন্য আর ওদিকে 50 গজের মধ্যে চীন সৈন্য। আরো কিছু দূর হেঁটে যাওয়ার পর একটা মোড়ের মাথায় এসে কুয়াশার মধ্য দিয়ে হঠাৎ একটা ঝলমলে রং চোখে পড়ল। একটু এগুতেই বুঝলাম সেটা আর কিছুই না, একটা লোক ভারী বাহারের পোশাক পরে রাস্তার একপাশে দাঁড়িয়ে আছে। তার পা থেকে মাথা অব্দি রঙের বাহার, পায়ে হোল্ডে জুতো, প্যান্টটা হলো নীল রঙের জিন্স, সোয়েটারটা টকটকে লাল, আর তার গলার ফাঁক দিয়ে ভেতরে সবুজ শার্টের কলার দুটো বেরিয়ে আছে। শার্টের ঠিক উপরেই থুতুনির নিচে একটা সাদার উপর কালো নকশা করে স্কার্ফ। লোকটার মুখের রং হলদে হলদে আর ফ্যাকাশে গোলাপি মেশানো, আর চুল শুধু চুল নয়, গোঁফদাড়িও বাদামি রঙের। দেখেই বোঝা যায় ইনি একজন বিদেশি হিপি। দাড়ি থাকার ফলে বয়স বোঝা মুশকিল, তবে মুখের চামড়া একটু কোচকায়নি। মনে হয় ফেলুদারি বয়স, মানে 30-এর একটু নিচেই। ভদ্রলোক আমাদের দেখে মৃদু হেসে ঠান্ডা মোলায়েম সুরে বলল, হ্যালো। হ্যালো। ফেলুদাও উত্তরে বলল। এবার লক্ষ্য করলাম হিপির কাঁধ থেকে দুটো ক্যামেরা ঝুলছে, আর তার সঙ্গে একটা চামড়ার ব্যাগ। তাতেও হয়তো ক্যামেরারই জিনিসপত্র রয়েছে। একটা ক্যামেরার নাম ক্যানন দেখে বুঝলাম সেটা জাপানি। ফেলুদার সঙ্গেও তার জাপানি ক্যামেরাটা ছিল, আর সেটা দেখেই বোধহয় হিপি বললেন, নাইস ডে ফর কালা। তোমাকে কিছু দূর থেকে কুয়াশার মধ্যে দিয়ে দেখে আমারও সেই কথাটাই মনে পড়ছিল। তবে দুঃখের বিষয় কি জানো, ভালো কালার ফিল্ম এখন আমাদের দেশে দুষ্প্রাপ্য না হলেও দুর্মূল্য। হিপি বলল, সেটা জানি, আমার কাছে কালারের স্টক আছে, প্রয়োজন হলে আমাকে বলো। হিপি যদিও ইংরেজিতে কথা বলছিল, উচ্চারণ শুনে তার জাতটা বুঝতে পারলাম না। ফরাসি অথবা আমেরিকান হলে চন্দ্রবিন্দুটা একটু বেশি ব্যবহার করতো, আর ইংরেজ হলে তো বোঝাই যেত। কিন্তু ইনি ওই 3টে জাতের একটাও নন। ফেলুদা বলল, তুমি কি এখানে বেড়াতে এসেছো? হিপি বলল, আমি ছবি তুলতে এসেছি, সিকিম সম্বন্ধে একটা বই করার ইচ্ছে, আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। তা কতদিন আছো এখানে? তখন হিপি বলল, এসেছি 9th, 5 দিন হলো। 3 দিনের ভিসা ছিল বলে কয়ে বাড়িয়ে নিয়েছি, আরো দিন সাথে থাকার ইচ্ছে। তা কোথায় উঠছো? হিপির উত্তর, ডাক বাংলো। এই যে রাস্তাটা ডান দিকে উঠে গেছে, এইটা দিয়ে একটু উঠে গিয়েই ডাক বাংলো। ডাক বাংলো শুনেই আমার কানটা খাড়া হয়ে উঠল। শেলভাঙ্কারও তো বোধহয় ওই ডাক বাংলোতেই ছিলেন। তাহলে যে ভদ্রলোকটি অ্যাক্সিডেন্টে মারা গেলেন তার সঙ্গে তোমার নিশ্চয়ই আলাপ ছিল? ফেলুদা জিজ্ঞেস করলো। হিপি তখন আক্ষেপের ভঙ্গিতে মাথা নেড়ে বললেন, ভেরি স্যাড, আমার সঙ্গে যথেষ্ট আলাপ হয়েছিল, হি ওয়াজ এ ফাইন ম্যান অ্যান্ড। এটুকু বলেই হিপি থেমে গেল। দেখে মনে হলো সে হঠাৎ কেন জানি চিন্তিত হয়ে পড়েছে। একটুক্ষণ চুপ করে থেকে সে প্রায় আপন মনে বলল, ভেরি স্ট্রেঞ্জ। কি ব্যাপার? ফেলুদা তাকে জিজ্ঞেস করলো। তখন সে বলল, উনি এখানে এসে একটা আশ্চর্য মূর্তি সংগ্রহ করেছিলেন একটা বাঙালি ভদ্রলোকের কাছ থেকে। হি পেড 1000 রুপিস ফর ইট। 1000? ফেলুদা অবাক হয়ে বলল। আর তার উত্তরে হিপি বলল, হ্যাঁ। সে আরো বলল, জিনিসটা কেনার পর ও এখানকার টিবেটান ইনস্টিটিউটে সেটা দেখাতে নিয়ে গিয়েছিল। তারা নাকি বলেছিল মূর্তিটা একটা আশ্চর্য উঁচু দরের দুষ্প্রাপ্য জিনিস। কিন্তু এইটুকু বলেই হিপি আবার গম্ভীর হয়ে কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, আমার খটকা লাগছে এই ভেবে যে মূর্তিটা গেল কোথায়। তার মানে? ফেলুদা জিজ্ঞেস করল। তার ডেড বডি তো শুনলাম বোম্বে পাঠিয়ে দেওয়া হয়েছে, সুতরাং তার জিনিসপত্র নিশ্চয় সেই সঙ্গে গেছে, তাই নয় কি? হিপি মাথা নাড়ল। মাথা নাড়তে নাড়তে সে বলল, অন্য সব জিনিস ফেরত গেছে সেটা ঠিকই, কিন্তু মিস্টার শেলভাঙ্কার মূর্তিটা সবসময় তার কোটের বুক পকেটে রাখতেন। বলতেন, এটা আমার মাস্টার, আমার ভাগ্য ফিরিয়ে দেবে। সেদিন যখন বেরোন তখনও সেটা ওর পকেটেই ছিল, এটা আমি জানি। অ্যাক্সিডেন্টের পর ওকে হাসপাতাল আনা হয়, তখন আমি সেখানে ছিলাম।
ওর জামা কাপড় খুলে ওর পকেট থেকে সব জিনিসপত্র বের করে ফেলা হয়। একটা নোটবুক বেরোয়, মানিব্যাগ বেরোয়, খাপের মধ্যে ভাঙা অবস্থায় ওর চশমাটা বেরোয়, কিন্তু মূর্তি বেরোয়নি। অবশ্যই এমনও হতে পারে যে মূর্তিটা পকেট থেকে বেরিয়ে মাটিতে পড়ে গিয়েছিল, হয়তো সেটা সেখানেই পড়ে আছে, আর না হয় যারা তাকে তুলে আনে তাদেরই কেউ সেটাকে পকেটস্থ করেছে। কিন্তু এখানকার লোকেরা তো শুনেছি খুব অনেস্ট। হিপি থুতুনি দিয়ে হাত দিয়ে মাথা হেট করে কিছুক্ষণ ভাবলো, তারপর বলল, সেজন্যই তো গোলমাল লাগছে। মিস্টার সেলভাঙ্কার সেদিন কোথায় যাচ্ছিলেন সেটা কি জানেন? হিপি উত্তরে বলল, সিঙ্গিকের রাস্তায় একটা গুম্ফা আছে, সেখানে আমারও যাওয়ার কথা ছিল, কিন্তু সেদিন সকালে উঠে দিনটা ভালো দেখে আমি ওর অনেক আগেই ক্যামেরা নিয়ে ছবি তুলতে বেরিয়ে পড়ি। উনি বলেছিলেন, পথে যদি তোমাকে দেখি তাহলে তুলে নেব। হঠাৎ গুম্ফা সম্পর্কে আগ্রহ কেন? হিপি তখন বলল, সেটা ঠিক জানি না, বোধহয় ডক্টর বৈদ্য এর জন্য কিছুটা দায়ী। ডক্টর বৈদ্য নামটাই প্রথম শুনছি। হিপি হেসে ফেলল, হেসে বলল, এইভাবে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে কথা বলার কোনো মানে হয় কি? চলো ডাক বাংলো চলো, কফি খাবে। তখন হিপি আমাদের ডাক বাংলো যাওয়ার আমন্ত্রণ জানালো। ফেলুদা আপত্তি করলো না। বুঝলাম সেলভাঙ্কার সম্বন্ধে যা কিছু জানবার ও সব জেনে নিতে চাইছে। ডান দিকে চড়াই রাস্তাটা দিয়ে উঠতে উঠতে হিপি আরো বলল, তাছাড়া আমার পাটাকেও একটু রেস্ট দেওয়া দরকার। সেদিন পাহাড়ে উঠতে গিয়ে স্লিপ করে একটু মুচকেছে, বেশিক্ষণ একটানা দাঁড়িয়ে থাকলে টনটন করে। কুয়াশা হালকা হয়ে আসছে, চারদিকে যে এত গাছপালা ছিল তা এতক্ষণ বুঝতে পারিনি। হালকা হয়ে আসা কুয়াশার ফাঁক দিয়ে এখন পাইন গাছের মাথাগুলো দেখা যাচ্ছে। খানিক দূর হেঁটেই আমরা ডাক বাংলো পৌঁছে গেলাম। বেশ সুন্দর একতলা বাড়ি, বেশি দিনের পুরনো বলেও মনে হলো না। হিপি তার ঘরে নিয়ে গিয়ে দুটো চেয়ারের উপর থেকে কাগজপত্র সরিয়ে আমাদের বসবার জায়গা করে দিয়ে বলল, আমার পরিচয়টাই এখনো দেওয়া হয়নি। আমার নাম হেলমুট উঙ্গার। জার্মান নাম কি? ফেলুদা জিজ্ঞেস করলো। তখন হিপি বলল, ঠিকই ধরেছ। হেলমুট তার খাটেই বসলো। ঘরের চারদিকে জিনিসপত্র ছড়ানো, আলনায় আরো রংচঙে পোশাক, বাক্সগুলো আধ খোলা, তার মধ্যে কাপড়ের চেয়ে কাগজপত্র, ম্যাগাজিন ইত্যাদি বেশি। কিছু ফটো রাখা হয়েছে টেবিলের উপর, দেয়ালের গায়ে ঠেস দিয়ে দাঁড় করানো অবস্থায়। বেশিরভাগই বিদেশের ছবি, কিছু এদেশে তোলা। আমি খুব বেশি বুঝি না, তবে দেখে মনে হলো ছবিগুলো বেশ ভালো। ফেলুদাও নিজের পরিচয় দিল, যদিও সে যে শখের ডিটেকটিভ সে কথা বলল না। তারপর হেলমুট এক্সকিউজ মি বলে ঘর থেকে বেরিয়ে গিয়ে বোধহয় কফির অর্ডার দিয়ে ফিরে এসে আবার খাটে বসলো আর বলল, ডক্টর বৈদ্য ভার ইন্টারেস্টিং লোক, তবে কথাটা একটু বেশি বল। ডাক বাংলোতেই এসেছিলেন কয়েকদিন, ভাগ্য গণনা জানেন, ভবিষ্যৎ বলতে পারেন। যে লোক মরে গেছে তার আত্মার সঙ্গে যোগ স্থাপন করতে পারেন। প্ল্যানচেট জাতীয় ব্যাপার? হিপি বলে যাচ্ছিল। খানিকটা তাই। মিস্টার সেলভাঙ্কারকে অনেক কিছু বলে ভারী আশ্চর্য করে দিয়েছিলেন, আর পরলোক তত্ত্ব সম্বন্ধে মনে হলো অনেক পড়াশোনা আছে। তা তিনি এখন কোথায়? কালিম্পং যাবার কথা ছিল, সেখানে নাকি কোন এক তিব্বতী সাধুর সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট ছিল। বলেছেন তো আবার আসবেন, এই বলল হিপিটা। তখন ফেলুদা জিজ্ঞেস করলো, আচ্ছা, মিস্টার সেলভাঙ্কারকে কি বলেছেন তিনি? আপনি শুনেছেন সেসব কথা? উত্তরে হিপি বলল, আমার সামনেই কথাবার্তা হয়। তার ব্যবসার কথা বললেন, স্ত্রীর মৃত্যুর কথা বললেন, ছেলের কথা বললেন, এমনকি তিনি যে কিছুদিন থেকে মানসিক উদ্বেগে ভুগছেন সে কথাও বললেন। সেটা কি কারণে? হিপি বলল, সে কিছুই জানে না। তখন ফেলুদা বলল, আপনাকে কিছু বলেনি? তখন হিপি বলল, না, তাকে কিছু বলেন, তবে বুঝতে পারতাম। মাঝে মাঝে অন্যমনস্ক হয়ে যেতেন, দীর্ঘশ্বাস ফেলতেন। একদিন বারান্দায় বসে চা খাচ্ছিলাম, এমন সময় ওর একটা টেলিগ্রাম আসে। উনি সেটা পড়ে রীতিমতো আপসেট হয়ে পড়েন। ফেলুদা তখন জিজ্ঞেস করলো, কিন্তু মিস্টার সেলভাঙ্কর যে আকস্মিকভাবে মারা যাবেন এই নিয়ে ডক্টর বৈদ্য কোনো ভবিষ্যৎবাণী করেছিলেন? হিপি তখন বলল, ঠিক ভবিষ্যৎবাণী না করলেও একটা সপ্তাহ আগে একটু সাবধানে থাকতে বলেছিলেন তার সময় ভালো যাচ্ছে না। কফি এলো, আমরা তিনজনেই চুপচাপ বসে খেলাম। সেলভাঙ্কারের মৃত্যুর কোনো রহস্য আছে কিনা জানা না গেলেও আমার মন বলছিল কোথায় যেন একটা গন্ডগোল রয়েছে। আমার বিশ্বাস ফেলুদারও আমার মতোই অবস্থা, কারণ
আগে দেখেছে যে ওর মনে যখন একটা সন্দেহ জাগে তখনও চুপচাপ বসে থাকার ফাঁকে ফাঁকে আঙুল মটকায়। এখনো সে আঙুল মটকাচ্ছে। কফি শেষ করে ফেলুদা ধন্যবাদ দিয়ে উঠে পড়ল, বলল, তুমি যখন আরো দিন সাথে রয়েছ তখন নিশ্চয়ই আবার দেখা হবে। ডক্টর বৈদ্য যদি আসেন তাহলে যেন একটা খবর পাই। আমরা স্নোভিউ হোটেলে আছি। হেলমুট আমাদের সঙ্গে বাংলোর গেট পর্যন্ত এলো। গুড বাই করার সময় সে শুধু একটা কথাই বলল, সেটা হলো মূর্তিটা কোথায় গেল সেটা জানতে পারলে খানিকটা নিশ্চিন্ত লাগত। কুয়াশা কাটলে কি হবে, আকাশে মেঘ এখনো কাটেনি। অল্প অল্প ঝিরঝিরে বৃষ্টিও পড়ছিল, তবে এরকম বৃষ্টি ভালোই লাগে, ছাতার দরকার হয় না। গা ভিজলো কি ভিজলো না বোঝাই যায় না, অথচ শরীরটা বেশ ঠান্ডা হয়ে যায়। বাটার দোকানটা দেখলাম আমাদের হোটেল থেকে খুব বেশি দূরে নয়। দুজনের জন্য হান্টিং বুট কেনা হলে পর ফেলুদা বলল, রাস্তাঘাট যখন জানা নেই তখন আজকের দিনটা অন্তত ট্যাক্সি ছাড়া কোনো গতি নেই। আপাতত টিবেটান ইনস্টিটিউট দুর্দান্ত সব থাঙ্কা, পুঁথি আর তান্ত্রিক জিনিসপত্রের সংগ্রহ আছে শুনেছি। তোমার মনে কি কোনো সন্দেহ হচ্ছে? উত্তর পাবো কিনা জানি না, তাও আমি প্রশ্নটা না করে পারলাম না ফেলুদাকে। কিসের সন্দেহ? যে মিসেস শেলবাঙ্কার স্বাভাবিকভাবে মরেনি। এখনো সেটা ভাববার বিন্দুমাত্র কারণ ঘটেনি। তবে যে মূর্তিটা পাওয়া যাচ্ছে না। তাতে কি হলো? লোকটা পাথর চাপা পড়ে জখম হয়েছে, আর পকেট থেকে মূর্তি গড়িয়ে পড়েছে। যারা তাকে উদ্ধার করেছে তাদের মধ্যে কেউ সেটিকে দেখতে পেয়ে ট্যাকস্থ করেছে, ব্যাস ফুরিয়ে গেল। খুন করা এমনিতে সহজ না, বুঝলে? তার উপর মাত্র 1000 টাকার একটা মূর্তির জন্য খুন, এটা তো ভাবাই যায় না। আমি আর কিছু বললাম না, খালি মনে মনে বললাম, একটা রহস্য যদি গজিয়ে ওঠে তাহলে ছুটিটা জমবে ভালো। সারি সারি দাঁড়ানো জিপের একটার দিকে এগিয়ে গিয়ে তার নেপালি ড্রাইভারকে ফেলুদা বলল, ভাড়া জায়গা? লোকটা বলল, कहाँ जाएगा? টিবেটান ইনস্টিটিউট মালুম হ্যায়? है, बैठ जाइए। আমরা দুজনেই সামনে ড্রাইভারের পাশের সিটে বসলাম। ড্রাইভারটা গলায় মাফলারটা জড়িয়ে নিয়ে মাথায় একটা ক্যাপ চাপিয়ে জিপটা ঘুরিয়ে যে পথে আমরা শহরে এসে ঢুকেছিলাম সে পথের উল্টো মুখে চলতে লাগলো। ফেলুদা একটা সিগারেট ধরিয়ে লোকটার সঙ্গে খানিকটা বাতচিত আরম্ভ করে দিল। কথা অবশ্যই হিন্দিতেই হলো, আমি সেটা বাংলায় বলছি। আচ্ছা, এইখানে সেদিন যে অ্যাক্সিডেন্টটা হয়েছে সেটার কথা তুমি জানো? সবাই জানে। সেই ড্রাইভার তো বেঁচে আছে, তাই না? ও, ওর ভাগ্য খুব ভালো। গত বছর একটা অ্যাক্সিডেন্ট হয়, সেও পাথর পড়ে। তাতে ড্রাইভারটা মরেছিল আর যাত্রী বেঁচে গিয়েছিল। আচ্ছা, তা তুমি এই ড্রাইভারকে চেনো? চিনবো না? এখানে সবাই সবাইকে চেনে। সে কি করছে এখন? আবার অন্য একটা ট্যাক্সি চালাচ্ছে, SKM 463, নতুন ট্যাক্সি। তা অ্যাক্সিডেন্টের জায়গাটা তুমি দেখেছো? হ্যাঁ, ওটা তো ওই নর্থ সিকিম হাইওয়েতে, এখান থেকে 10 কিলোমিটার দূরে। আই সি। কাল একবার নিয়ে যেতে পারবে? কেন পারবো না? তাহলে এক কাজ করো, 8টা নাগাদ বেরোবো সকালে। আমরা স্নোভিউ হোটেল থাকি, তুমি চলে এসো। বহুত আচ্ছা। একটা জঙ্গলের মধ্যে দিয়ে খাড়াই পথ ধরে উঠে গিয়ে টিবেটান ইনস্টিটিউট। ড্রাইভার বলল জঙ্গলে নাকি খুব ভালো অর্কিড আছে, কিন্তু সেই সব দেখবার সময় এখন নয়। গাড়ি একেবারে সোজা ইনস্টিটিউটের দরজার সামনে গিয়ে থামল। প্রকাণ্ড দোতলা বাড়ি, তার গায়ে বোধহয় তিব্বতী ধাঁচের এসব নকশা করা। চারদিকে এত নির্জন আর নিস্তব্ধ যে একবার মনে হলো ইনস্টিটিউট হয়তো বন্ধ হয়ে গেছে, কিন্তু কাছে গিয়ে দেখি দরজা খোলা। দরজা দিয়ে ঢুকেই দেখি একটা প্রকাণ্ড হল ঘরে এসে পড়েছি। তার দেয়ালে লম্বা লম্বা ছবি ঝুলছে, এগুলোকেই বলে থাঙ্কা। আর মেঝেতে রয়েছে নানা রকম খুঁটিনাটি জিনিসপত্রে বোঝাই সারি সারি কাচের আলমারি আর শোকেস। কোন দিকে যাব বুঝতে পারছি না, এমন সময় একজন ঢোলা সিকিমি পোশাক আর চশমা পরা ভদ্রলোক আমাদের দিকে এগিয়ে এলেন। ফেলুদা তাকে ভীষণ ভদ্রভাবে জিজ্ঞেস করলো, এক্সকিউজ মি, ডক্টর গুপ্ত আছেন কি? ভদ্রলোক ইংরেজিতে উত্তর দিলেন, দুঃখের বিষয় কিউরেটর সাহেব আজ অসুস্থ, আমি তার অ্যাসিস্ট্যান্ট। আপনাদের কিভাবে সাহায্য করতে পারি বলুন? না, মানে একটা বিশেষ ধরনের তিব্বতী মূর্তি সম্বন্ধে আমি একটু ইনফরমেশন চাচ্ছিলাম। নামটা জানি না, তবে কোন এক দেবতার মূর্তি, তার 9টা মাথা আর 34টা হাত। ভদ্রলোক হেসে মাথা নেড়ে বললেন, ইয়েস ইয়েস, জমন্তক জমন্তক। টিবেট ইজ দ্য ফুল অফ স্ট্রেঞ্জ গডস। আমার কাছে একটা জমন্তক মূর্তি আছে, এসো দেখাচ্ছি। কিন্তু ওর মধ্যে সবচেয়ে ভালোটা কিছুদিন আগে এক ভদ্রলোক আমাকে দেখাতে এনেছিলেন। আনফর্চুনেটলি হি ইজ ডেড নাও। আই সি।
প্রয়োজনে ফেলুদার অ্যাক্টিং দেখবার মতো। আমরা ভদ্রলোকের পেছন পেছন একটা আলমারির দিকে এগিয়ে গেলাম। যে মূর্তিটা ভদ্রলোক বার করে আমাদের সামনে ধরলেন সেটার চেহারা ভয়ঙ্কর। 9টা মুখের প্রত্যেকটাতেই একটা হিংস্র ভাব, প্রায় রাক্ষসের মতো। এবার ভদ্রলোক মূর্তিটাকে চিৎ করে দেখালেন তার তলায় একটা ফুটো। এই ফুটোর ভেতরে নাকি মন্ত্রলেখা কাগজ পাকিয়ে ঢুকিয়ে রাখা হয়, আর তাকে বলে নাকি স্যাক্রেড ইন্টেস্টাইন। মূর্তিটাকে আলমারিতে রেখে ভদ্রলোক বললেন, যিনি মারা গেছেন তার মূর্তিটা ছিল মাত্র 3 ইঞ্চি লম্বা, কিন্তু কি আশ্চর্য সুন্দর কারুকার্য, সোনার মূর্তি, আর তাতে নানা রকম পাথর বসানো। চোখ দুটি ছিল রুবি পাথরের। আমরা এত সুন্দর মূর্তি এর আগে কখনো দেখিনি। ফেলুদা বলল, কি রকম দাম হতে পারে মূর্তির? হি পেইড 1000 রুপিস। আমার মতে জলের দরে পেয়েছিলেন। ওটার দাম কমপক্ষে 10,000 টাকা হওয়া উচিত ছিল। আমাদের কিউরেটর নিজে তিব্বত পর্যন্ত গিয়েছেন, দালাই লামার সাথে বসে মরার মাথার খুলিতে চা পর্যন্ত খেয়েছেন, কিন্তু তিনিও অত ভালো মূর্তি কখনো দেখেননি। ভদ্রলোক এর পরে আমাদের আরো অনেক জিনিস দেখিয়ে অনেক কিছু বোঝালেন। ফেলুদা সেসব মন দিয়ে শুনলেও আমার কোনো কথাই কানে ঢুকলো না। আমি শুধু ভাবছি, শিলভঙ্করের মূর্তির দাম ছিল 10,000 টাকা। 1,000 নয়, 10,000। 10,000 টাকার মূর্তির লোভে কি একজন আরেকজনকে খুন করতে পারে না? অবশ্যই। তারপরেই আবার আমার মনে পড়লো যে পাহাড় থেকে পাথর গড়িয়ে পড়ে তার জিপে লাগার ফলেই শিলভঙ্কর মারা গিয়েছিল। তাই যদি হয় তাহলে তো খুনের কথাটা আসেই না। টিবেটান ইনস্টিটিউট থেকে বেরোবার সময় আমাদের গাইড ভদ্রলোক হেসে বললেন, যমন্তক সম্পর্কে হঠাৎ লোকের কেন এত কৌতূহল সেটা বুঝতে পারছি না। তোমরা ছাড়া আরেকজনও জিজ্ঞেস করে গেছে। যিনি মারা গেছেন তিনি কি? না না, তার কথা বলছি না, আরেকজন। কে মনে পড়ছে না? ভদ্রলোক কিছুক্ষণ ভেবে মাথা নেড়ে বললেন, না, শুধু প্রশ্নটা ছাড়া আর কিছুই মনে পড়ছে না। আসলে সেদিন একদল আমেরিকান এসেছিলেন আমাদের চগিয়ালের অতিথি, তাদের নিয়েই ব্যস্ত ছিলাম। ইনস্টিটিউট থেকে বেরিয়ে যখন জিপে উঠছি তখন দেখি চারদিক অন্ধকার হয়ে এসেছে। ঘড়িতে 5টা বাজতে 5 মিনিট। দিনের আলো এত শিগগির যাবার কথা নয়। জিপ জঙ্গল থেকে খোলা জায়গায় বেরোনো মাত্র বুঝতে পারলাম পশ্চিমে ঘন কালো মেঘই এই অন্ধকারের কারণ। ড্রাইভার বলল, দিনের বেলাটা এখানে অনেক সময় ভালো যায়, কিন্তু যত দুর্যোগ ওই রাত্রিবেলায়। আজ আর ঘোরাঘুরির কোনো মানে হয় না, তাই আমরা হোটেলে ফিরে যাওয়া স্থির করলাম। গাড়িতে ফেলুদা কোনো কথাই বলল না। ও যে কি ভাবছে বোঝার কোনো উপায় নেই, তবে ওর চোখ যে কাজ করে চলেছে তাতে কোনো সন্দেহ নেই। চলন্ত গাড়ির জানালার বাইরের সবকিছুর দিকে ওর সজাগ দৃষ্টি। কোনো নতুন জায়গায় এলেই আগেও দেখেছি ফেলুদা এইভাবেই প্রায় জায়গাটাকে গিলে খায়। আরেকদিন যদি আমরা এই রাস্তা দিয়ে যাই, আমার বিশ্বাস ফেলুদার পরপর সব দোকানের নামই মুখস্থ হয়ে যাবে। আমি যে কবে ফেলুদার চোখ আর মেমোরি পাবো তা জানি না। অবশ্যই আমার বয়স এখন মাত্র 15 আর ওর 28। হোটেলে পৌঁছে যখন জিপের ভাড়া দিচ্ছি তখন আমাদের আবার শশধর বাবুর সঙ্গে দেখা। এখনো সেই ব্যস্ত অন্যমনস্ক ভাবে বাজারের দিক থেকে ফিরছেন। প্রথমে আমাদের দেখতেই পাননি, তারপর ফেলুদার ডাক শুনে একটু চমকে হেসে আমাদের দিকে এগিয়ে এলেন। আচ্ছা, বোম্বে গিয়ে একটা ব্যাপার একটু খোঁজ করে দেখতে পারবেন কি? মিস্টার শিলভঙ্কর এখানে একটা তিব্বতী মূর্তি কিনেছিলেন, একটা মূল্যবান দুষ্প্রাপ্য স্পেসিমেন। সেই মূর্তিটা তার জিনিসপত্রের সঙ্গে ফেরত গেছে কিনা। নিশ্চয়ই দেখব, কিন্তু আপনি ব্যাপারটা জানলেন কি করে? তখন ফেলুদা সংক্ষেপে নিশিকান্ত বাবু আর হিপির কাছে যা জেনেছে সেটা বলল। সব শুনে টুনে শশধরবাবু বললেন, বুক পকেটে মূর্তিটা রাখাই ওর পক্ষে স্বাভাবিক বলে মনে হচ্ছে। হি হ্যাড এ গ্রেট প্যাশন ফর আর্ট অবজেক্টস। তারপর হঠাৎ মুখের ভাব একদম বদলে ফেলুদার দিকে চেয়ে একটা অবাক হাসি এসে বললেন, আচ্ছা ভালো কথা, আপনি যে মশাই ডিটেকটিভ সে তো আমাকে বলেননি। আমার তো চক্ষু ছানা পড়া। ফেলুদারও দেখি মুখ হা হয়ে গেছে। হ্যাঁ, কি করে জানলেন? ভদ্রলোক হাসতে হাসতে তার মানিব্যাগ থেকে একটা কার্ড বের করে ফেলুদাকে দেখালেন। আমি জানি সেটা ফেলুদারি কার্ড। তাতে লেখা আছে প্রদোষ সি মিত্তর, প্রাইভেট ইনভেস্টিগেটর।
আপনি যখন জিপের শেয়ারটা দিচ্ছিলেন তখনই বোধহয় আপনার কার্ডটা ব্যাগ থেকে এই সামনের সিটের পায়ের কাছে পড়ে গিয়েছিল। বাংলায় যখন নামছি তখন ড্রাইভারটা আমায় কার্ডটা দেয়, ভালো করে পড়ে দেখিনি কারণ চশমাটা ছিল না হাতের কাছে। তারপর থেকে যা গন্ডগোল, এটার কথা ভুলেই গিয়েছিলাম। এনিওয়ে, এটা আমি রাখছি। আর এনি না আমার কার্ড, যদি কোনো গোলমাল দেখেন আর মনে করেন আমার আসার দরকার, জাস্ট একটা টেলিগ্রাম করে দেবেন। আর্লিয়েস্ট অ্যাভেলেবল ফ্লাইটে চলে আসবো। কখন যাচ্ছেন আপনি? কাল ভোরে। হয়তো আপনাদের সাথে আর দেখা হবে না। আসি, হ্যাভ এ গুড টাইম। বড় বড় বৃষ্টির ফোঁটা পড়তে আরম্ভ করেছে। ভদ্রলোক হাত তুলে গুড বাই করে হনহনিয়ে বাংলোর দিকে চলে গেলেন। ঘরে এসে ফেলুদা বুট মোজা খুলে হাত পা ছড়িয়ে খাটের উপর শুয়ে পড়ে বলল, উফ, সত্যি আজ এই প্রথম দিনে এত রকম ঘটনা ঘটলো যে উফ ছাড়া আর কিছুই বলা যায় না। আচ্ছা ভেবে দেখ, ফেলুদা সিলিং এর দিকে তাকিয়ে বলল, একটা ক্রিমিনালের যদি 9টা মাথা হতো তাহলে কি সাংঘাতিক ব্যাপারই না হতো, আর পেছন থেকে এসে খপ করে ধরার কোনো উপায়ও থাকতো না। আর 34টা হাত, সেটাও সাংঘাতিক। 34 জোড়া হাত করা না হলে অ্যারেস্টই করা যেত না। বাইরে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। ঘরের আলোটা জ্বালিয়ে দিলাম। ফেলুদা তার হাত বাক্সটা খুলে তার থেকে তার বিখ্যাত নীল খাতাটা বের করলো। তারপর শোয়া অবস্থাতেই খাতাটা খুলে বুকের উপর রেখে পকেট থেকে কলমটা বের করে লেখার জন্য তৈরি হলো। শেলভাঙ্কার যেভাবে মরে থাকুক না কেন, ফেলুদা যে অলরেডি রহস্যের গন্ধ পেয়েছে আর তদন্ত শুরু করে দিয়েছে, সেটা আমার বুঝতে বাকি রইল না। আচ্ছা বলতো, এইখানে এসে এখন পর্যন্ত কার কার সঙ্গে আলাপ হলো? প্রশ্নটার জন্য মোটেও তৈরি ছিলাম না, তাই প্রথমটা কিরকম হকচকিয়ে গেলাম। ঢোক গিলে বললাম, এই একেবারে পাকদোগরা থেকে শুরু করতে হবে নাকি? আরে ধুর গর্ধব, এখন যারা গ্যাংটকে রয়েছে তাদের মধ্যে বল। 1 শশধর বাবু। পদবী? দত্ত। তোর মুন্ডু। সরি বোস। ওকে, কেন এসেছেন এখানে? ওই যে বললেন কি সুগন্ধি গাছের ব্যাপার। আরে অত দায় সারা ভাবে বললে চলবে না। দাঁড়াও 1 মিনিট। ভদ্রলোকের পার্টনার মিস্টার শেলবাঙ্কারকে মিট করতে। ওদের একটা কেমিক্যাল কোম্পানি আছে যার অনেক কাজের মধ্যে একটা কাজ হলো ওকে নেক্সট। হিপি। নাম? হেলমেট। মুট, মেট নয়, হেল মুট। ও হ্যাঁ। পদবী? উঙ্গার। আসার উদ্দেশ্য? প্রফেশনাল ফটোগ্রাফার। সিকিমের ছবি তুলে একটা বই বের করতে চায়। 3 দিনের ভিসা পেয়েছিল বলে করে বাড়ি নিয়েছে। নেক্সট। নিশিকান্ত সরকার। দার্জিলিং এ থাকেন। 3 পুরুষের বাস। কি করেন জানি না, একটা তিব্বতী মূর্তি ছিল, শেলভাঙ্কারকে দরজায় টোকা পড়ল। কাম ইন। ফেলুদা ভীষণ সাহেবী কায়দায় বলে উঠল, ডিস্টার্ব করছি না তো? নিশিকান্ত সরকারের প্রবেশ। একটা খবর দিতে এলুম। ফেলুদা সোজা হয়ে বসে ভদ্রলোকে কাঠের পাশের চেয়ারটা দেখিয়ে দিল। নিশিকান্ত বাবু তার সেই অদ্ভুত হাসি নিয়ে চেয়ারে বসে বললেন, কালই লামা ডান্স হচ্ছে। কোথায়? রুমটেক। এখান থেকে মাত্র 10 মাইল। দারুণ ব্যাপার। ভুটান কালিম্পং থেকে সব লোক আসছে। রুমটেকের যিনি লামা, তার পজিশন খুবই হাই, জানেন, দালাই পাঞ্চেন। তারপরেই ইনি তিব্বতে থাকতেন, ইদানিং এসেছেন। মতটাও নতুন, একবার দেখে আসবেন নাকি? সকালে হবে না। ফেলুদা ভদ্রলোককে একটা চাউমিনের অফার করল। দুপুরে খাওয়া দাওয়া সেরে যাওয়া যেতে পারে। আর পরশু যদি যান তাহলে হিজ হোলিনেস এর দর্শনও পেতে পারেন। বলেন তো, গুটি চারেক সাদা স্কার্ফ জোগাড় করে রাখি। আমি বললাম, স্কার্ফ কেন? নিশিকান্ত হেসে বললেন, ওটা এখানকার রীতি। হাই ক্লাস কোন তিব্বতীর সঙ্গে দেখা করতে গেলে স্কার্ফ নিয়ে যেতে হয়। তুমি গিয়ে তাকে স্কার্ফটা দিলে তিনি আবার সে তোমাকে ফেরত দিলেন, ব্যাস, ফর্মালিটি কমপ্লিট। লামা দর্শনে কাজ নেই, তার চেয়ে নাচটাই না হয় দেখা যাবে। আমারও তাই মত। আর গেলে কালই যাওয়া ভালো। যা দিন পড়েছে, এরপরে রাস্তাঘাটে যে কি অবস্থা হবে ঠিক বলা যায় না। ভালো কথা। আচ্ছা, আপনি আপনার মূর্তির কথা কি শেলভাঙ্কর ছাড়া আর কাউকে বলেছিলেন? নিশিকান্ত বাবুর জবাব দিতে দেরি হলো না। না, গুণাক্ষরেও না, নট এ সোল। কেন বলুন তো? না, এমনি জিজ্ঞেস করছি। এখানকার দোকানে গিয়ে ওটা একবার যাচাই করব ভেবেছিলাম, তবে তারও প্রয়োজন হয়নি। দোকানেই শেলভাঙ্কারের সঙ্গে আলাপ হয়, তারপর সোজা ডাক বাংলো গিয়ে জিনিসটা দিয়ে আসি। অবশ্যই উনি একদিন রেখে
দামটা দিয়েছিলেন। নগদ টাকা? না না, সেটা হলে আমার সুবিধা হতো, কিন্তু ক্যাশ ছিল না ওর কাছে। চেক দিয়েছিলেন। আর দাঁড়ান, নিশিকান্ত বাবু তার ওয়ালেট থেকে একটা ভাঁজ করা চেক বার করে ফেলুদাকে দেখালেন। আমিও ঝুঁকে পড়ে দেখে নিলাম। ন্যাশনাল অ্যান্ড গ্রিনলেস ব্যাংকের চেক, তলায় দারুণ পাকা সই, এস শালভাঙ্কার। ফেলুদা চেকটা ফেরত দিয়ে দিল। কোথাও কোনো সাসপিশিয়াস কিছু দেখলেন নাকি? মুখে সেই হাসি নিয়ে নিশিকান্ত বাবু জিজ্ঞেস করলেন। না। ফেলুদা হাই তুলল। ভদ্রলোক উঠে পড়লেন। বাইরে একটা চোখ ঝলসানো নীল বিদ্যুতের পর একটা প্রচন্ড বাজের শব্দে ঘরের কাচের জানলা ঝনঝন করে উঠল। নিশিকান্ত বাবু দেখলাম ফ্যাকাশে হয়ে গেছেন। বাজ জিনিসটাকে মোটেই বরদাস্ত করতে পারি না। আচ্ছা আচ্ছা, আসি। হ্যাঁ আসি। যখন ডিনার খাচ্ছি তখনও বৃষ্টি, যখন শুতে গেলাম তখনও বৃষ্টি, যখন ঘুমোচ্ছি তখন একবার বাজের আওয়াজে ঘুম ভেঙে গেছে আর বৃষ্টির শব্দ পেয়েছি। একবার ঘুম ভেঙে জানালার দিকে চোখ পড়াতে মনে হলো কে যেন জানালার বাইরের কাছের বারান্দা দিয়ে হেঁটে গেল। কিন্তু এই দুর্যোগের রাতে কে আর বাইরে বেরোবে? নিশ্চয়ই আমার দেখার ভুল, কিংবা হয়তো ঘুমই ভাঙেনি। পাহাড়ের দিকে জানালার কাচের মধ্য দিয়ে বিদ্যুতের আলোয় দেখা লাল পোশাক পরা লোকটা হয়তো আসলে আমার স্বপ্নেই দেখা। This track was downloaded from FusionBD.com.